যে এআই এমএল আর ডেটা সায়েন্স পুরো জানে, তো তার স্যালারি কত হতে পারে, মানে সে কতটা এক্সপেক্ট করতে পারে স্যালারি, এগুলো শেখার জন্য কি ম্যাথে খুব স্ট্রং হওয়াটা ইম্পর্টেন্ট? হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে রয়েছি ইএমইআই প্রেমিসেসে এবং আজকে আমাদের বিষয় হচ্ছে এআই। কারণ বর্তমানে সব কিছুর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি টেকনোলজি বা এআই এই জিনিসগুলো চলে আসছে। তো আমাদের সাথেই রয়েছে আজকে একজন এআই এক্সপার্ট। তো ওনার কাছে আমি কিছু কোয়েশ্চেন করব, যেটা মানে উনি এক্সপ্লেন করবেন। তো শ্রেয়া, তোমার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা, যে হোয়াট ইজ এআই, মানে এআইটা অ্যাকচুয়ালি বিষয়টা কি? যেহেতু এখন যে কোনো বিজনেস টেকনোলজি বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে এআইটা সব ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। এআই হচ্ছে এমন একটা টেকনোলজি যেখানে আমরা কম্পিউটার বা যে কোনো মেশিনকে এমনভাবে তৈরি করছি যাতে যে কোনো সিচুয়েশনে তারা হিউম্যানের মতন কাজ করতে পারে। সেটা একটা গেম, যে কোনো গেমকে খেলা হোক বা যে কোনো অপারেশন করা হোক অপারেশন থিয়েটারে, অথবা কোনো প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম বা যে কোনো প্রবলেমের অ্যান্সার দেওয়া বা কোনো প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে এআইকে আমরা হিউম্যানের পরিবর্তে তখন আমরা ইউজ করছি। ওকে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ এআই অ্যাট দিস কারেন্ট সিচুয়েশন, মানে এই মুহূর্তে এআই এর বেনিফিটস কি কি আছে? বেনিফিটস যদি বলে থাকি, প্রথম কথা হচ্ছে সব ক্ষেত্রে হিউম্যান ভালো কাজ করে সেটা নয়। কিছু কিছু ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে ম্যানুয়াল এরার হতে পারে, কখনো কখনো ডেটার ক্ষেত্রে সব ডেটা যে ভালো হয় সেটা নয়, সব ম্যানুয়ালি ডেটা কালেকশনও হয়, কিন্তু আমরা সেই পুরো কাজটা এআই এর মাধ্যমে করার চেষ্টা করছি এখন। কারণ কি এটা কখনো কখনো ডিপেন্ড করে হিউম্যানের মেন্টাল হেলথের উপরে। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ওরা কিনা হিউম্যানের মতন চিন্তা করে, কিন্তু ওরা জিনিসটা করে র্যাশনালি। সো এআই সেক্ষেত্রে বেটার কাজ করছে এবং যে কোনো ক্যালকুলেশনস খুব অল্প সময়ে এবং যে কোনো টাস্ক ওরা কিনা হিউম্যানের থেকে ভালো, সেই সব সিনারিওতে ওরা ভালো পারফরমেন্স করছে। অথবা আমরা যে কোনো বিজনেসকে যদি বাড়াতে চাইছি, এখন বিভিন্ন ওয়েবসাইটে চ্যাটবোট ইউজ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা কি করছি, যে কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা কি করছি, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সফার করার চেষ্টা করছি সেই সব ক্ষেত্রে। বা চ্যাটবোটের ক্ষেত্রে কি হিউম্যান 24 আওয়ার্স একটা কাস্টমারের সাথে ইন্টারাক্ট করতে পারে না। অবভিয়াসলি সেক্ষেত্রে ওয়েবসাইটে হিউম্যানের অ্যাবসেন্সে একটা চ্যাটবোট কি করে, হিউম্যানের যে কোনো নিডস, বেসিক্যালি ও যেরকম টাইপের প্রোডাক্ট চাইছে বা যে কোনো কিছু বা যেরকম প্রবলেমে সলভিং চাইছে, সেটা কিনা একটা চ্যাটবোট মানে একটা মানুষের পরিবর্তে সেই কাজটা পুরোটা করে দিচ্ছে। তো নেক্সট প্রশ্ন তোমার কাছে এটা, যে হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এআই, মানে আমার প্রশ্ন এটা যে বর্তমানে দাঁড়িয়ে কি এআই তো প্রচুর খুব মানে ডেঞ্জারাস একটা ভূমিকা পালন করছে, খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে, তো এখানে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এখনো অবধি 2025 সালে দাঁড়িয়ে? হ্যাঁ, বেসিক্যালি যদি সেটা হয়, ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ল্যাক অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। কিছু কিছু ক্ষেত্রে হিউম্যান ব্রেন ভালো কাজ করে এখনো পর্যন্ত, বেসিক্যালি ওর ক্রিয়েটিভিটি হিউম্যান ব্রেন সেক্ষেত্রে ভালো। চ্যাটজিপিটি বলো বা যে কোনো মডেল বা এলএলএম যাই হোক না কেন, সেটা বেসিক্যালি আমাদের দেওয়া ডেটার উপরই কিন্তু ট্রেন করা আলটিমেটলি। বা হিউম্যান যেরকম মেন্টালি যেটা বলছে, ওরা কি করছে, সে ফিডব্যাক থেকে লার্ন করছে। সো সেটাই, কিন্তু হিউম্যান যে ক্রিয়েটিভিটিটা করতে পারে বা কিছু কিছু প্রবলেম সলভিং স্কিল, ওদেরকে আমরা যে পার্টিকুলার বলে দিচ্ছি, সেটাই ওরা কি করছে, তার মাধ্যম দিয়ে এআই বা চ্যাটজিপিটি বলো বা যে কোনো চ্যাটবোট বা যে স্পেসিফিক টাস্কের জন্য আমরা এআই কে ইউজ করি সেগুলো করছে, কিন্তু হিউম্যান সেক্ষেত্রে অবভিয়াসলি বেটার কাজ করে। ওকে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে আমার এটা, যে ডেটা অ্যানালিটিক্সে এআইটা কিভাবে ইউজ হচ্ছে বা ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে? প্রথম কথা হচ্ছে, আমরা একটা ডেটা, আমাদের নতুন ওয়ার্ল্ডে দাঁড়িয়ে প্রচুর ডেটা, হিউম্যান পপুলেশন বাড়ছে, সো ডেটাও ইনক্রিজ করছে। যত ডেটা ইনক্রিজ করছে, সো র ডেটাকে আমরা যে কোনো বিজনেস বলো বা যে কোনো প্রোডাকশন যখন বাড়াবো, তখন সেক্ষেত্রে আমাদের ডেটার থেকে র
ডেটাকে ইউজ করেই তো আমরা নতুন নতুন ট্রেন্ডস বার করতে পারি না, বা আমাদের ভবিষ্যতে কোন প্রোডাক্টটা কোন কাজে ইউজ করলে কোন কাস্টমার কি ইউজ করবে, কার কিরকম নিডস, সেটা আমাদেরকে বার করতে হয়। সো সেক্ষেত্রে ডেটাকে প্রসেস করা, প্রথমে কালেকশন, তারপরে প্রসেস, তারপর তার বিভিন্ন রকম স্টেপ আছে, ক্লিন করা, নর্মালাইজেশন করা বা আউটলায়ার ডিটেকশন করা। তো বিভিন্ন কাজেই আমরা কি করছি না, এআই কে কাজে লাগাচ্ছি, এবং এই ধীরে ধীরে এআই বিভিন্ন স্টেপ ওয়াইজ আমরা যে কাজগুলো করছি তার ফলে কিনা আমরা ডেটার থেকে বিভিন্ন রকমের ইনসাইটস বার করছি এবং বিভিন্ন রকমের ইনফরমেশন বার করছি, যেটা কিনা ভবিষ্যতে তার উপরে যদি আমরা মডেলকে ট্রেন করাই দেন সেটা আমাদেরকে একটা ভালো ফিডব্যাক দিচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে আমার এটা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এআই, এমএল অ্যান্ড ডিএল, মানে ডিপ লার্নিং, মেশিন লার্নিং এবং এআই এর মধ্যে ডিফারেন্স কি? প্রথম কথা হচ্ছে এআই একটা ব্রডার ফিল্ড, মানে তার আন্ডারেই এমএল আর ডিএল হয়। তো ফার্স্ট ফিল্ড ভেন ডায়াগ্রাম করলে ফার্স্ট ফিল্ড আসে এআই, এআই এর ভিতরে ঢোকে হচ্ছে এমএল, এমএল এর ভিতরে ঢোকে হচ্ছে ডিএল। সো এবং ডিএল এর ভিতরে যেটা এখন নতুন চলছে সেটা হচ্ছে জেন এআই। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারেই ব্রডার ফিল্ডের মধ্যে ওখানে কি করছি আমরা বিভিন্ন কমপ্লেক্স প্যাটার্ন বা প্রবলেমকে সলভ করার চেষ্টা করছি, সেখান থেকে তার মেন রিলাই করছে কার উপরে, মেশিন লার্নিং এর উপরে, যেটা কিনা আমরা একটা স্ট্রাকচার ডেটা, সিএসভি টাইপস ডেটা দিচ্ছি এবং সেখানে পার্টিকুলার কিছু ফিচার্স দেওয়া হচ্ছে এবং তার উপর বেস করে আমরা সেখান থেকে কোনো নতুন কিছু বার করার চেষ্টা, কিছু প্রেডিক্ট করো, নয় ওয়েদার প্রেডিক্ট করছি, নয় নতুন কিছু ডিজিজ হচ্ছে কিনা মেডিকেল ডেটার ক্ষেত্রে, বা কোনো আলাদা কিছু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা বিভিন্ন ক্ষেত্রে, বা কোনো আউটলায়ার ডিটেকশন, যে কোনো কিছু ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করছি, বা ইমেল স্প্যাম ক্লাসিফায়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে, এরকম বলতে গেলে বিভিন্ন ক্লাসিফিকেশন হতে পারে, ক্লাস্টারিং হতে পারে, সবকিছুই মেশিন লার্নিং এর মধ্যে ঢুকছে। কিন্তু মেশিন লার্নিং এ কি হচ্ছে, আমরা ফিচার্সকে পার্টিকুলার বলে দিচ্ছি যে এই ফিচার্স গুলো আমরা এখানে ইউজ করছি, কিন্তু এর যদি ডেপথে যায় সেটা হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং আমরা কি করছি, বিভিন্ন নিউরাল নেটওয়ার্ককে ইউজ করছি এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা ওখানে ফিচার্স দিচ্ছি না, আমরা র ইমেজ দিয়ে দিচ্ছি, র টেক্সট ফাইল দিয়ে দিচ্ছি, তারপর ভিডিও দিয়ে দিচ্ছি, সেটার থেকে প্রসেস হচ্ছে এবং সেখান থেকে ওই নিউরাল নেটওয়ার্কে যত ওই লেয়ারের মাধ্যমে প্রসেসিংটা হচ্ছে এবং তার মধ্যে থেকে বিভিন্ন ডেটা থেকে আমরা এই যে প্রেডিকশন গুলো করছি সেটা হচ্ছে। সো আমাদের এখানে আলাদা করে কোনো ফিচার্স দিতে হচ্ছে না। সো এটা হচ্ছে মেইন ডিফারেন্স। তাছাড়া মেশিন লার্নিং এর ক্ষেত্রে কম ডেটার উপর করলেও মডেল মোটামুটি ঠিকঠাক রান করে, কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে ডেটা হিউজ অ্যামাউন্ট দরকার, কম ডেটার ক্ষেত্রে ডিপ লার্নিং অ্যালগরিদমস ভালো কাজ করে। ওকে, তো আর নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এনএলপি, মানে এটাকে যদি একটু এলাবোরেট করো। এনএলপি ফার্স্ট হচ্ছে, এনএলপির ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এনএলপি হচ্ছে একটা পার্টি, যেটা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট, এবং এখানে আমরা বেসিক্যালি বিভিন্ন মডেল যে ইমপ্লিমেন্টেশন যে টেকনোলজিগুলো বেসিক হচ্ছে ট্রান্সফরমার্স ইউজ করা হয়, যেটা বেস করা হচ্ছে অটো এনকোডার অ্যান্ড এনকোডার আর ডিকোডারের পার্টের উপরে উইথ সেলফ অ্যাটেনশন মেকানিজম। সো এখানে আমরা কি টেক্সট জেনারেট করতে পারি, যে কোনো সামারাইজ করতে পারি, যে কোনো টেক্সট দিয়ে দিলে তুমি ও সামারাইজ করে তোমাকে বলে দেবে যে এটার মিনিংটা কি। সো এখানে এরকম বিভিন্ন মডেল ইউজ করা হয়, বা যে কোনো ক্ষেত্রে তুমি টেক্সটের উপর যা যা কাজ হয়, টেক্সটের যা যা, বা তুমি যদি চাও বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সফার করতে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেটা যেটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে সেই রকম প্রত্যেকটা কাজ ও করে থাকে, এবং সেই জেনারেশনগুলো ও যেটা আমরা করি যে একটা টেক্সট দেখে সামারি আগে আমরা রাইটিং করে থাকি, সেটা পুরো কাজটা ও সামারাইজেশনের কাজটা ও করে দেয়। এনএলপি করতে পারে, এবং এর ডেপথে গিয়ে আসে জেনারেটিভ এআই। এআই এর ক্ষেত্রে কিনা আমরা নতুন নতুন জিনিস, নতুন টেক্সট থেকে নতুন জিনিস জেনারেট করতে পারি, সেটা টেক্সট থেকে একটা বিভিন্ন বা ইমেজ থেকেও টেক্সট জেনারেট করতে পারি, বা টেক্সট থেকেও ইমেজ জেনারেট করতে পারি। ওকে, তো নেক্সট প্রশ্ন আমার এটা যে পাইথন দিয়ে কি আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি, বা করতে যদি পারি তাহলে ইন্ডাস্ট্রিতে এটা কিভাবে ইউজ করা হচ্ছে? বেসিক্যালি পাইথনটা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে ইউজ করা হতো বা এখনো করা হয়, বেসিক্যালি যেখানে কিনা ডেটা সায়েন্টিস্ট রোলের জন্য, যেখানে যেখানে আমরা মডেলকে ইমপ্লিমেন্টেশন করব। সো আমাদের ডেটা মাইনিং বলে একটা টপিক পড়ানো হয় যখনই ডেটা সায়েন্সের যে কোনো কোর্স পড়া হবে, সেখানে আমাদের শেখানো হয় যে ডেটাটা কতটা ইম্পর্টেন্ট। একটা যে মডেলকে আমরা ইমপ্লিমেন্ট করবো, সে তার যে মডেলের
যে ফিউচার যে সেই যে ফিডব্যাকটা পাবো বা যে রেজাল্টটা পাবো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে একটা ভালো ডেটার উপরে। তুমি ডেটাটা কতটা ভালো দিতে পারছো, যদি সেই ডেটাতে কোনো মিসিং ভ্যালু থাকবে না, সেটা কতটা প্রসেসিং হয়েছে, সেই পুরো ইনসাইটসটা আমরা পাইথনে করতেই পারি। অবভিয়াসলি পাইথনে করা যেতেই পারে। যারা ডেটা সায়েন্টিস্ট এবং যারা মডেল ইমপ্লিমেন্টেশন করে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে মানে কি বলবো পাইথনেই ইউজ করা হয় এখনো পর্যন্ত। কিন্তু আমার মনে হয় যদি কেউ ডেটা অ্যানালিস্ট পার্টিকুলার যদি এই মানে পজিশনটা চায় তার জন্য পাওয়ার বিআই বা ট্যাবলু ইউজ করা উচিত। আচ্ছা, আর এটা ইন্ডাস্ট্রিতে কিভাবে ইউজ করা হচ্ছে? ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় যে কোনো ট্রেন্ডস, যেহেতু এখন পুরো ডেটাটাই তো মেইন না, সব জায়গায় যে কোনো প্ল্যাটফর্ম দেখো, ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো বা জেপ্টো বলো, যে কোনো কিছুতে তোমার ডেটা হচ্ছে মেইন। ওরা কি করছে, তুমি একটা যখনই কোনো একটা সেল কোনো কিছুকে সেল করবে, এখন তোমাকে ব্রেড নিতে চাইছো, ব্রেডের সাথে নিশ্চয়ই তোমাকে দেবে না তুমি এখন এগ রোল নাও, নিশ্চয়ই সেটা দেবে না। ব্রেডের সাথে তোমাকে কি দিতে পারে, ওটার কম্বিনেশনে কি যাচ্ছে, মিল্ক দিতে পারে, এগ দিতে পারে, বেসিক্যালি ওটার ম্যাচ করে কি কি দেবে। সো এই জিনিসগুলো কিনা কার কি কি দরকার, একটা কাস্টমার নিডস এর, ধরো একটা কাস্টমার কোন দিন কোন সময় কোনটা কি কিনছে, তার কি কি হতে পারে, এই জিনিসগুলো ডেটা অ্যানালিসিস মানে একটা কাস্টমার কি কি করছে, বেসিক্যালি প্রত্যেকটা ইনফরমেশন একটা বিজনেসের ক্ষেত্রে ইউজফুল। ঠিক। তো নেক্সট প্রশ্ন হচ্ছে এটা যে এলএলএম টা কি অ্যাকচুয়ালি? এলএলএম বলতে গেলে এলএলএম এর ফুল ফর্ম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং। এটা একটা এইখানে এটা হচ্ছে এমন একটা মডেল বলতে পারো বা মডেলের কাজ বলতে পারো, এই মডেলগুলো যেগুলো কিনা ডিপ লার্নিং টেকনিক্স এর উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে এবং যত দিন যাচ্ছে এর আরো নতুন নতুন আরো মডেল ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এটা অনেক ডেপথ আছে, যে যারা যারা জেনারেটিভ এআই পড়বে বা জেন এআই পড়বে তাদের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। এদের মেন কাজটা পুরো বেসিকটাই ডিপেন্ড করছে ডিপ লার্নিং টেকনিকের উপর। নেক্সট প্রশ্ন যে এগুলো শেখার জন্য কি ম্যাথে খুব স্ট্রং হওয়াটা ইম্পর্টেন্ট? মানে এটা খুব আমি বেশ কয়েকজনের কাছ থেকে প্রশ্ন পেয়েছি এটা, তো সেই কারণেই তাদের হয়ে আমার প্রশ্নটা করা। যদি আমি একটা ইমপ্লিমেন্টেশন যদি বলি যে ম্যাথের থেকেও বেশি করে ম্যাথের স্পেসিফিক কিছু ডোমেন, যেমন হচ্ছে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্সের প্রত্যেকটা ফিল্ডই ডিপেন্ড করছে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের উপর। যে কোনো অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস না করলে সেটা কমপ্লিট হবে না। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে তোমাকে টেকনিক জানতে হবে এবং প্রবাবিলিটি ছাড়া স্ট্যাটিস্টিক্স চলবে না। প্রবাবিলিটি জানতে হবে, দেন স্ট্যাটিস্টিক্স, তার সাথে দরকার যেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস এন্ড অপটিমাইজেশন টেকনিক্স। এই কয়েকটা জিনিস অবভিয়াসলি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর পার্ট, এগুলো অবশ্যই জানা উচিত। মানে যদি তাকে এআই নিয়ে পড়তে হয় তাহলে এই বিষয়গুলো তাকে জানা উচিত। ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে মডেল কি? মডেল কি, এটা যদি কোশ্চেনটা বলা হয় এটা নলেজের পার্টে চলে যাচ্ছে। আমাদের কিছু রুলস দিয়ে দেওয়া হচ্ছে যে এই এই জিনিস হলে দেন আমরা সেখান থেকে বলতে পারছি যে না এটা হতে পারে। মডেল হচ্ছে ব্যাপারটা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল রুলস দেওয়া হলো তোমাকে, তার ইনফারেন্সে আমাকে কিনা পরে সেই কাজটা করতে হবে যে না এটার থেকে আমি ডিফাইন করতে পারছি যে এই জিনিসটা নতুন কিছু আসছে, সেটাই হচ্ছে মডেল। আর যদি মডেলটা এটা হচ্ছে নলেজের ক্ষেত্রে, তুমি যদি কিছু রুলস দিয়ে দাও, রুলস বেসড করে তোমাকে কিছু রেজাল্ট দেওয়া হচ্ছে। আর তার থেকে যদি তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং আসো, সেটা হচ্ছে মডেল কি, বেসিক্যালি কিছু মডেলস হচ্ছে অ্যালগোরিদমস, যেখানে কিনা আমরা ওকে স্পেসিফিক টাস্কের জন্য ইমপ্লিমেন্ট করছি যে না এইখানে তুমি এইটাই প্রেডিকশন করো যে তোমাকে এটা করতে হবে। এই অনুযায়ী যে কোনো আর্কিটেকচার বা তার অ্যালগোরিদম গুলো তৈরি, যে একটা ইমেজ দিয়ে দিচ্ছি সেটা একটা ডগ না সেটা ক্যাট, সেটা ওরা ডিফাইন করে দেবে। এবার একটা লিফ দিয়ে দিচ্ছি, সেই লিফের কি কি স্পেসিফিক কাজ হচ্ছে সেটা ওরাই করে দেবে। যে কোনো কাজ ওরা ডিপ লার্নিং আমরা টেকনিকের মাধ্যমে মোটামুটি যে কোনো, যেটা কিনা একটা হিউম্যান মানে খুব অসংখ্য ডেটা থাকলে তো হিউম্যানের পক্ষে পার্টিকুলারলি এটা খুঁজে বার করে যে এটাই বা এটাই হবে, সেটা পসিবল হয় না। যেমন আমি একটা মাছের ছবি দেখে যে কোনো একটা পন্ডকে আমি যদি ওপরে ড্রোন উড়িয়ে যদি আমি সেটার কভার করার চেষ্টা করি, সেটা সবসময় তো কিছু কিছু জায়গায় আমরা নাও যেতে পারি। সো বেসিক্যালি আমরা যদি কিছু ইমেজের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি পুকুরে কি সাইজের মাছ আছে, কতটা গ্রোথ পুকুরে, মানে ফিশ গ্রোথ কতটুকুনি, সেটার ক্ষেত্রে আমাদের ডিপ লার্নিং টেকনিক ইউজ করা যেতে পারে। তো
আর নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট এবং লাস্ট প্রশ্ন তোমার কাছে আমার এটা, যে এআই, এমএল আর ডেটা সায়েন্স এগুলো ধরো কেউ একজন জানে, পুরোটাই জানে, যে এআই, এমএল আর ডেটা সায়েন্স পুরো জানে, তো তার স্যালারি কত হতে পারে, মানে সে কতটা এক্সপেক্ট করতে পারে স্যালারি, এলপিএ ওয়াইজ যদি আমি বলি? যদি প্রথম কথা হচ্ছে মানে তুমি কান্ট্রিটা কোনটা বলতে চাইছো? ইন্ডিয়ান বা ফরেন দুটোই আমাকে বলো। ইন্ডিয়ান কান্ট্রিতে মিনিমাম এক্সপিরিয়েন্সটা একটু দরকার, এক্সপিরিয়েন্সের পরে 12 এলপি এর উপরে। আচ্ছা, ইন্ডিয়ান। আর যদি এটা ফরেন কান্ট্রি হয় তাহলে মিনিমাম তো আমি 12 বলবো না, তার থেকে ধরে নাও 18, মানে 12 এলপি এর থেকে বেশি হতে পারে, আর ম্যাক্সিমাম অনেকটাই হতে পারে। ম্যাক্সিমাম তো খুব স্বাভাবিক, অনেক হতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম অনেকটা হতে পারে, কারণ কি আমাদের এখন প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে জেনারেটিভ এআইটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, এবং তার উপর ডিপেন্ড করে অনেক কাজ, যেটা কিনা হিউম্যানের, প্রথম কথা হচ্ছে হিউম্যানের যে কস্ট, মানে যে খাটনিটা সেটা কমিয়ে দিচ্ছে। একদম ঠিক। সেই জায়গায় মেশিন কাজ করে দিচ্ছে, হিউম্যান যে কাজটা করছে সেই কাজের জায়গায় মেশিন কাজ করে দিচ্ছে। সো সেখানে আমাদের টাইম কনজিউমিং, একদম টাইমটাও কম হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কস্ট হচ্ছে। কিন্তু ওই যে আবার যাদের যে সব কোম্পানিতে কস্ট ক্ষেত্রে কি তোমার এখানে হার্ডওয়্যারের বা যে কোনো ধরো ইমপ্লিমেন্টেশন কস্টটা একটু হাই, তো সেটাকে ওই একবারই কস্টটা দিতে হবে, তারপর যে মেশিন কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমাদের ভিডিওটা তো ছিল এআই ওরিয়েন্টেড। আশা করি উনি অনেক কিছু ক্ল্যারিফাই করলো এআই নিয়ে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলে আমাদের ভিডিও তো অবশ্যই পোস্ট হবে, এবং আরও নতুন নতুন কিছু কন্টেন্ট বা টপিকের ওপর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।